ঢাকা লিগ নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে এলো কোয়াব। বৈঠকে বসবে লিগ বর্জন করা ৩৮ ক্লাবের সঙ্গে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সভাপতির। ২২ দিন বিরতির পর শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। ঢাকা লিগের সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো কোয়াব। বিদ্রোহ করা ৩৮ ক্লাবের সঙ্গে বৈঠক করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২০০০-এর বেশি ক্রিকেটারের রুটি রুজির প্রশ্নে নিজেদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। এক বিসিবি নির্বাচনের জেরে জটিলতা ঢাকা লিগে। একযোগে ৩৮ ক্লাবের সব ধরনের লিগ বয়কটের ডাকে প্রায় ২০০০ ক্রিকেটারের জীবিকা হুমকিতে। তো এ মাঠের খেলায় এর প্রভাব ঠেকাতে এবার এগিয়ে এলো কোয়াব। নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে লিগ করবে। কদিন আগে সিসিডিএম চেয়ারম্যান জানান প্রথম বিভাগ লিগের সমস্যা অনেকটা সমাধানের পথে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগ দিয়ে নতুন মৌসুম শুরু করারও প্রস্তুতি সম্পন্ন। তবে শঙ্কা দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে। বিদ্রোহ করা বেশিরভাগ ক্লাবই খেলে এসব লিগে। প্রিমিয়ার লিগ নিয়েও আছে জটিলতা। এমন পরিস্থিতির সমাধান চায় কোয়াব। বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্লেয়ারদের স্বার্থে আমরা কোয়াব থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি ক্লাবগুলোর সঙ্গে, যেন সামনে যেই টুর্নামেন্টগুলো আসবে, ঢাকা লিগগুলো আসবে, এই লিগগুলো যেন আমরা খেলতে পারি। তো এই বিষয়ে ওনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে। ওনারা আমাদেরকে আগে আশ্বস্ত করেছিলেন আমাদের সাথে ওনারা বসবেন, আলোচনা করবেন। তো ফাইনালি ওনারা আমাদের সঙ্গে বসতে এগ্রি করেছেন। মেইনলি ওই প্যানেলটার সঙ্গে বসতে চাই যিনারা খেলতে আগ্রহী নন বা খেলতে চাচ্ছেন না। অতীতে ঢাকা লিগ নিয়ে নানা অভিযোগ এসেছে ক্রিকেট মহলে। ফিক্সিং, পেমেন্ট ইস্যু সহ ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্রিকেটারদের এবার নতুন বোর্ডের কাছে চাওয়া ভিন্নতা, কিন্তু লিগ নিয়ে এমন অনিশ্চয়তা মরার ওপর খাড়ার ঘা। ঢাকা লিগে সব মিলিয়ে আপনি দেখবেন 2000+ প্লেয়ার এখান থেকে আর্ন করে। এই ঢাকা লিগ তাদের আর্নিংয়ের একটা মেইন সোর্স। তো এই টুর্নামেন্টটা যদি বন্ধ হয়ে যায়, 2000 প্লেয়ার, 2000 মানুষ মানে 2000 ফ্যামিলি। তো এই 2000 ফ্যামিলি কিন্তু হুমকির মুখে পড়বে। কারণ আপনারা লাস্ট বছরও দেখেছেন ঢাকা লিগটা কিন্তু যেভাবে নর্মালি হয় সচরাচর সেভাবে কিন্তু হয়নি। বিভিন্ন ইস্যুর কারণে প্লেয়াররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা এই বছরও যদি সেম জিনিসটাই হয় তাহলে প্লেয়াররা, আমার ডাউট যে প্লেয়াররা কতটুকু সার্ভাইভ করতে পারবে। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে ক্রিকেটারদের এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিছুটা সমস্যা থাকলেও বিদ্রোহ করা ক্লাবগুলোকে নিয়েই খুব শিগগিরই সব বিভাগের লিগের নির্দিষ্ট সময় চূড়ান্ত করা হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের পর টি10 লিগে দল পেয়েছেন বাংলাদেশি 2 ক্রিকেটার। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন টাইগার পেসার নাহিদ রানা, আর সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে অ্যাসপেন স্ট্যালিয়ন্স। আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় আসেন নাহিদ রানা, তবে এখন পর্যন্ত খুব বেশি সফলতা পাননি এই গতি তারকা। ছিলেন গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পারফরমেন্স নজর কাড়া না হলেও এবার আবুধাবি টি10 লিগে ডাক পেয়েছেন ভিস্তা রাইডার্সে। এর আগে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালবির হয়ে খেলেছেন নাহিদ রানা। আর লম্বা সময় পর জাতীয় দলে ফিরে এশিয়া কাপে ভালো করার পুরস্কার পেলেন সাইফ হাসান। এশিয়া কাপ ছাড়াও আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে রান এসেছে তার ব্যাট থেকে, বিশেষ করে ছক্কা হাঁকানোয় দক্ষ এই ব্যাটার। ঘটনায় উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি।
যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে। আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে। অনেক সময় কাজ করতে দেওয়া হয়নি অনুমতির কারণে। আপনি কি আমার স্টেটমেন্টটা শেষ করতে দিবেন? ফাইন, এবার প্রশ্ন করুন। স্যার, ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় কাজ করতে দেওয়া হয়নি। আমরা বহু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি, বিশেষ করে এই ধরনের কিছু জিনিস 1.5 ঘন্টা আটকে ছিল। কথাটা সত্য না? মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। আচ্ছা, ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য তারা কি আসলে কাজ করতে পেরেছে? কারণ ছোট আগুন থেকে পরবর্তীতে এত বড়। আপনারা জানেন, allow me to answer your question please. আপনারা জানেন এটা একটা কেপিআই। এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। মাননীয় উপদেষ্টা, আমরা দেখি যে এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নেব। স্যার, এটা কি অস্থায়ী শেডে অনেক মালামাল ছিল এবং কার্গো ভিলেজে অনেক মালামাল ছিল। আগুনের সূত্রপাত হচ্ছে কুরিয়ার শেডে। কুরিয়ার শেডে যখন ফায়ার ফাইটিং চলছিল তখন কার্গো ভিলেজ এবং অস্থায়ী শেডের মালামাল কেন সরিয়ে নেওয়া হলো না? এই সকল জিনিসই অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল। সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে? লাস্টে যে সিটটা ছিল সেই সিটটা থেকে কমপক্ষে 200 লোক এনগেজ করে মারফত করানো হয়েছে। আর প্রথম দিকে সম্ভব ছিল না, আগুন 3 থেকে 400 ফিট এক্স্যাক্টলি। আপনারা আগুনের লেলিয়ান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এগুলো সকল কিছুকেই আমলে নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। স্যার, এই স্যার যেখানে আগুনের সূত্রপাত হয়েছে তার 100 ফিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ছিল স্যার। তাহলে কি স্যার এয়ারপোর্টের আগুন নির্বাপনের সক্ষমতার বিষয়টা আমরা বলি
প্রতি 2 বছর অন্তর অন্তর একটা ফায়ার ড্রিল হয় যে 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। আমরা ওনাদের সাথে আলোচনা করব, আমরা ওনাদের কাছ থেকে শুনবো যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা জানেন এলসি ছাড়া পণ্য এখানে নর্মালি আসেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে বিজিএমইর প্রতিনিধি আপনারা রয়েছেন। আমাদের কালকে রাত থেকেই কার্গো আসছে। আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো। সো আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম। আমরা একটা নতুন জায়গা এনবিআর সাথে সংশ্লিষ্ট হয়ে ডিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, এই সকল কিছুকে মানে ইয়েতে নিয়ে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত। শাহজালাল আন্তর্জাতিক কার্গো ভিলেজের পরিদর্শন শেষে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন খেলার সময়, সঙ্গে আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ ফুটবল লিগের খবর। 22 দিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে লিগ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গাজীপুরের সাদা কালোদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। ম্যাচটি শুরু হবে বিকেল 2:45টায়। একই সময় কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে আবাহনী। চলতি মৌসুমে শক্তিশালী দল গড়লেও প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আবাহনী। দিয়াবাতে মোরসালিন আলামিনরা দিতে পারেননি প্রত্যাশার প্রতিদান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ধানমন্ডির ক্লাবটি, যদিও তাদের কঠিন পরীক্ষা নেবে জামাল ভুঁইয়ার ব্রাদার্স ইউনিয়ন। একই সময় মাঠে নামবে মোহামেডান। মৌসুমের শুরুর ম্যাচটা হেরে কিছুটা ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে গাজীপুরে পুলিশ এফসির মুখোমুখি হবে। হাই ভোল্টেজ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে হাতিঝিলে থানাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভাটারা থানা। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর মধ্যে জমজমাট লড়াই শেষে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ভাটারা ও হাতিরঝিল থানা। ফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় দু দলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যায় ভাটারা থানা। শেষ পর্যন্ত হাতিরঝিলার গোল পরিশোধ করতে না পারায় শিরোপা জিতে নেয় ভাটারা। ভবিষ্যতে স্পোর্টসকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বড় বড় দেশে, অস্ট্রেলিয়াতে, অনেক দেশে ক্রীড়ার মাধ্যমে অর্থনীতি কিন্তু অনেক বড় ধরনের অবদান রাখে। তো সেটাও আমাদের মাথায় আছে। ক্রীড়া তো আছেই, আর ক্রীড়াবিদ যারা ক্রীড়া প্রেমিক তাদের জন্য তো আপনাকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলোয়াড়দেরকে সুসংগঠিত করে কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে
একটি নতুন মাত্রায় যোগ করতে পারি এবং সেই নতুন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এদিন বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয়তাবাদী ক্রীড়া দল, যেখানে আছেন প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, সাফজয়ী ফুটবলার জাহিদ পারভেজ, সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির এবং ক্রিকেটার রাজিন ছালে সহ সাবেক শুটার সাবরিনা সুলতানা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 দিন বিরতির পর শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এই ছিল খেলার সময়। এবার দুপুরের সময়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।